সাইদ খোকন, মির্জা আব্বাস, আনিসুল হক, নাসির মঞ্জুরের মনোনয়ন বৈধ ঘোষণা। বাদ পড়লেন মিন্টু আর পিন্টু। বিএনপির সেনা মোতায়েনের দাবি বিবেচনার আশ্বাস সিইসি। রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে বাংলাদেশ ফ্লাইং একাডেমির প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নারী পাইলট নিহত, প্রশিক্ষক গুরুতর আহত। বিশ্বব্যাপী চলা জঙ্গিবাদ অনুসরণ করে চলেছেন বেগম জিয়া। বিএনপি জামায়াতের সহিংসতায় 85 দিনে 130 জন নিহত, সংসদে প্রধানমন্ত্রী। অবরোধের মাঝেই কড়া নিরাপত্তায় শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। কোনো কর্মসূচি পরীক্ষা কার্যক্রমে বাধা হবে না, শিক্ষামন্ত্রী। এবং আইসিসি সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন আহম ও মুস্তফা কামাল, বললেন বিশ্বকাপে বাংলাদেশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি পারমিতাহীন। যাচাই বাছাইয়ের প্রথম দিনে বুধবার ঢাকার 2 সিটি নির্বাচনে মেয়র পদে 47 প্রার্থীর মধ্যে 42 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা উত্তরে 2 জন এবং দক্ষিণে 1 জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এর মধ্যে উত্তরে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু এবং দক্ষিণে বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। তবে রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, বাতিল হওয়া প্রার্থীরা 3 দিনের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। মৌসুম ইসলামকে সঙ্গে নিয়ে রামিম হাসানের রিপোর্ট। ডিসিসি উত্তরের মেয়র পদের জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন 21 জন প্রার্থী। এদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হক, জাতীয় পার্টি সমর্থিত বাহাউদ্দিন আহমেদ বাবুল, সারা বেগম কবরী সহ 19 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। তবে আলোচিত প্রার্থীদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল হয়েছে। রিটার্নিং কর্মকর্তা জানান, আইন অনুযায়ী প্রার্থী, প্রস্তাবক ও সমর্থক সবাইকে নির্ধারিত এলাকার ভোটার হতে হয়, কিন্তু মিন্টুর সমর্থক আব্দুর রাজ্জাক উত্তর সিটি কর্পোরেশনের ভোটার নন। জনাব আব্দুল আউয়াল মিন্টু ওনার যিনি সমর্থনকারী, তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার ভোটার নহে বিধায় তিনি সমর্থন করার অযোগ্য, এই কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমাদের আইনজীবীর সাথে কথা বলে তারপরে এটা জানাতে পারি, তাছাড়া এই ইস্যুটা নিয়ে কোনো কথা বলা যাবে না এই মুহূর্তে। আচ্ছা, আপনারা কি জানতেন না যে এই যে প্রস্তাবকারী বা সমর্থনকারী একই সিটি কর্পোরেশন এলাকায় হতে হবে? ওইটা তো নিশ্চয়ই জানতাম, তবে আমাদের আইনজীবীর সাথে কথা বলে তারপরে একটা স্টেটমেন্ট দিতে পারবো। তার আগে আমি এই বিষয় নিয়ে আর কোনো কথা বলা যাবে না। তবে আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আওয়ালের মনোনয়নপত্র বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। আর দক্ষিণের 26 জন সম্ভাব্য প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সাইদ খোকন, বিএনপি নেতা আব্দুল সালাম, মির্জা আব্বাস সহ 23 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। তবে বিএনপির আরেক নেতা নাসির উদ্দিন পিন্টু পিলখানা হত্যাকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হয়, তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। আমরা বিভিন্ন দপ্তর থেকে, আমরা প্রতিষ্ঠান থেকে যে ইনফরমেশনগুলি আমরা পেয়েছি, ঋণ খেলাপি ইনফরমেশন বা যদি আইনগত বিষয়ে তথ্যাবলী এবং সিটি কর্পোরেশনের সব কিছুই কিন্তু আমরা পরীক্ষা করে উপস্থাপন করা হয়েছে। এবং মনোনয়নপত্র বাছাইয়ের সময় আমরা যাদেরকে আমরা যোগ্য হিসাবে বিবেচিত করেছি, বৈধ করেছি, এবং কারো কারো আবেদন আমাদের বাতিল করা হয়েছে। একই দিনে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন যাচাই শুরু হয়। বৃহস্পতিবারও চলবে এ কার্যক্রম। আর বৈধ প্রার্থীরা চাইলে আগামী 9 এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। 10 এপ্রিল দেওয়া হবে প্রতীক বরাদ্দ। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আজব নাসির এবং বিএনপি সমর্থিত এম মঞ্জুর আলম সহ 12 মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। তথ্যে ত্রুটি থাকায় বাতিল করা হয়েছে 1 জনের মনোনয়নপত্র। এছাড়া কাউন্সিলর পদে 12 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে 8 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 4 জন রয়েছেন। বুধবার সকাল 10টায় শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চট্টগ্রামের মুসলিম হলে অস্থায়ী রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রথম দিনের মনোনয়নপত্র বাছাই করা হয়। মেয়র ছাড়াও 18টি সাধারণ কাউন্সিলর এবং 6টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের মনোনয়নপত্র বাছাই করা হয়। বৃহস্পতিবার বাকি কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর পদের মনোনয়নপত্র বাছাই করা হবে। এর আগে মেয়র পদে 13টি, 41টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে 288টি এবং 14টি সংরক্ষিত কাউন্সিলর পদে 71টি মনোনয়নপত্র জমা পড়ে। বাছাই শেষে আগামী 3 এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
মেয়র পদে 13টি মনোনয়নপত্র বাছাই করে আমরা 12টি মনোনয়নপত্র বৈধ হিসেবে বিবেচিত হয়েছে এবং একটি মনোনয়নপত্র বাতিল হয়েছে। যেই মনোনয়নপত্র বাতিল হয়েছে তিনি আয়কর রিটার্নের কপি বা রসিদের কপি, যেটি এবার ম্যান্ডেটরি ছিল, সেটি প্রদান করতে পারেননি এবং 6টি সংরক্ষিত ওয়ার্ড এবং 18টি সাধারণ ওয়ার্ডের মনোনয়নপত্র যেগুলো যথাযথভাবে পূরণ করেছে এবং প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে পেরেছে সেই মনোনয়নপত্রগুলি গৃহীত হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা হবে কিনা সে বিষয়ে আগামী 19 এপ্রিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। বুধবার বিকেলে নির্বাচন কমিশনের সাংবাদিকদের একথা বলেন তিনি। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনে সেনা মোতায়েন ও দলের কেন্দ্রীয় সহ সব কার্যালয় খুলে দেওয়ার দাবি জানায় বিএনপির একটি প্রতিনিধি দল। নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগেই নির্বাচন কমিশনে আসে বিএনপি স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তারা জানান, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে বিএনপির দেওয়া সুপারিশে ইতিবাচক সাড়া দিয়েছেন সিইসি। এক দল ইলেকশন করবে, তাদের অফিস খুলে সবকিছু করে, আর আমরা পারবো না, এটা হয় না। অর্থাৎ একটা নির্বাচন করতে গেলে যে লেভেল প্লেইং ফিল্ডের দরকার, তার অন্যতম হলো আমরা যাতে অবাধে এবং সুষ্ঠুভাবে রাজনৈতিক ক্রিয়াকাণ্ড করতে পারি। আমরা আর্মির কথা বলেছি, উনি বলেছেন আমার মিটিং আছে আগামী 19 তারিখে এই ব্যাপারে, তখন আমি এটা জেনে আপনাদেরকে বলবো। আমি বলবো জানার কিছু নাই, ইউ হ্যাভ দি পাওয়ার টু ডিকটেট। এদিকে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের জানান, পরিস্থিতি পর্যালোচনা করে সেনা মোতায়েনের বিষয়ে 19 এপ্রিল আইন শৃঙ্খলা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। আইন মোতাবেক সুষ্ঠু নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন করার জন্য যে সমস্ত করণীয় জিনিস, আমরা প্রত্যেকটি জিনিস করব। ওনারা বলেছেন সেনা মোতায়েনের ব্যাপারে অবশ্যই বলেছেন, ওই আগের কমিটিও বলেছিলেন, এমরাও বলেছেন। আমি ওনাদেরকে একই কথা বলেছি যে সেনা মোতায়েনের ব্যাপারে আমাদের একটা মিটিং আছে আইন শৃঙ্খলা বাহিনীর 19 তারিখে, সেই মিটিংয়ে আমরা পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব। গ্রেফতার আতঙ্কে থাকা বিএনপি নেতাকর্মীদের প্রকাশ্যে প্রচারণা আর দলীয় কার্যালয়ে খুলে দেওয়ার ব্যাপারটি আইনি সিদ্ধান্তের উপরই নির্ভর করবেন বলে জানান সিইসি। আদালতের ব্যাপারে তো আমাদের কিছু করণীয়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে তামান্না রহমান নামে এক প্রশিক্ষণার্থী পাইলট নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন এক প্রশিক্ষক। বুধবার দুপুর 2:30টার দিকে শাহ মখদুম বিমানবন্দরের রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে। আহত প্রশিক্ষক পাইলট লেফটেন্যান্ট কর্নেল সাইদ কামালকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। রাজশাহী থেকে আরো জানাচ্ছেন সাইফুর রহমান রকি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বুধবার দুপুর 2টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের রানওয়ে চত্বরে হঠাৎ বিকট শব্দ শুনতে পায় স্থানীয়রা। এরপর তারা বিমানবন্দরে ঢুকলে একটি বিমানকে বিধ্বস্ত অবস্থায় আগুন জ্বলতে দেখে। পরে সেই বিমান থেকে আহত পাইলট লেফটেন্যান্ট কর্নেল সাইদ কামালকে জীবিত উদ্ধার করলেও প্রশিক্ষণার্থী তামান্না রহমান নিহত হয়। পরে গুরুতর দগ্ধ অবস্থায় সাইদকে রাজশাহীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। যখনই ধরেন ওখানে পড়েছে, শব্দ হয়েছে তখন আমি কিন্তু বাড়ি থেকে 5 ঢুকে দৌড়ে যাচ্ছি। তখন ওই পুরুষ পাইলটটা ধরুন আগুন ধরে গেছে, করছে, আর মহিলাটা কিন্তু আমাকে ডাকছে, আগুন ধরে গেছে। আসার পরে এখানে পানি দিতে আর করতে 25 মিনিট সময়, এর ভিতরে ভাই মহিলাটা মারা গেছে। পরে আহত পাইলট সাইদের শারীরিক অবস্থার অবনতি হলে বিকেল 4:30টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছে, প্রশিক্ষণ বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় রানওয়েতে নেমে সেটি ছিটকে পড়ে। বাংলাদেশ ফ্লাইং ক্লাব না উড়ন্ত অবস্থায় ছিল। ভাই দেখতেছেন তো, একজন ছিল, 2জন ছিল, একজন মারা গেছে, একজন ওয়ান্ডেড মেডিকেলে। নিহত পাইলট তামান্নার বাড়ি রাজধানীর নিকুঞ্জ 2 এলাকায়। এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন সিআইডির একটি টিম। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিশ্বব্যাপী চলা জঙ্গিবাদ অনুসরণ করে চলেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে জাতীয় সংসদের প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তিনি কথা বলেন। এ সময় সংসদকে তিনি জানান, বিএনপি জামায়াতের সহিংসতায় 85 দিনে 130 জন নিহত হয়েছেন। জঙ্গি সন্ত্রাসীরা যে কর্মকাণ্ড করছে সেই একই কর্মকাণ্ড তিনি করছেন এবং তার আন্দোলনের সাথে জনসম্পৃক্ততা একেবারেই নেই। সাধারণ নির্বাচন নিয়ে অনেক দাবি করে তারপরে এই খুনোখুনি ধ্বংসাত্মক কার্যকলাপে তারা নেমেছে।
এটা শুধু এই জানুয়ারি মাসে করেছে তা না, তারা 2013 সালে নির্বাচন ঠেকানোর নামে প্রায় 150-এর উপর মানুষ তারা হত্যা করেছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে, আক্রমণ করে পুড়িয়ে। তারপরেও আমি মনে করি যে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, তারা এখন সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী দিয়েছে। আর নির্বাচনে আসার পরে এখন যদি আবার পিছু হটার ছুতো খুঁজে লেভেল প্লেইং ফিল্ড এই সুর তোলে, তাহলে তাদের দৃষ্টিতে কোনটা কিভাবে লেভেল প্লেইং ফিল্ড হবে সেটাই তো বোধগম্য না। আমি তো মনে করি যে বর্তমানে ইলেকশন করবার জন্য যারাই প্রার্থী হচ্ছেন তাদের সকল সুযোগ রয়েছে। অবরোধের মাঝেই কড়া নিরাপত্তায় এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বুধবার প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা আশানুরূপ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে হরতাল না থাকলেও অবরোধের কারণে পরীক্ষার প্রথম দিনে কিছুটা শঙ্কায় ছিলেন অভিভাবকরা। তবে নির্ধারিত সময়ের মধ্যেই সব পরীক্ষা শেষ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ঝড় বৃষ্টি উপেক্ষা করে অপেক্ষা, প্রার্থনায় কাটছে প্রহর। স্নেহের সন্তান যে পরীক্ষা হলে। এর আগে পূর্ব নির্ধারিত এইচএসসির প্রথম পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে আসেন শিক্ষার্থীরা। সাথে আসা অভিভাবকদের প্রত্যাশা, বুধবারের পরীক্ষাটি যেমন নির্দিষ্ট দিনে অনুষ্ঠিত হয়েছে, তেমনি বাকিগুলোও যেন অস্থির রাজনীতির অপচর্চার দোলাচলে সূচি বিপর্যয়ের ফাঁদে না পড়ে। রাজনীতিটা রাজনীতির জায়গায় থাকুক আর পড়াশোনাটা পড়াশোনার জায়গায় থাকুক। প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা থাকলে ভালো হয়। বাসা থেকে বেরোতে হলে টেনশন নিয়ে বেরোতে হয় যে কখন সময় মতন যেতে পারবো কিনা, কোনো দুর্ঘটনায় পড়বো কিনা। প্রশ্নপত্র যেন ফাঁস না হয়, সারা বছর যেভাবে পড়ালেখা করছে সেই পরীক্ষাটা দিতে পারে, নিজের মেধাটা দেখাইতে পারে। আমি বিরোধী দলকে অনুরোধ করব তারা যেন অন্তত সন্তানদের, তাদেরও তো সন্তান লেখাপড়া করে, আর শুধু আওয়ামী লীগের বা অন্য দলের না, সব দলের পোলাপানি তো লেখাপড়া করে। আর কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষাকর্তা জানালেন, যে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচিতেই হেরফের হবে না পরীক্ষা সূচির। বোমাবাজি, সন্ত্রাসী এবং মানুষকে হত্যা করবার যে পথটা নিছেন, এই ধরনের কোনো পথ যারা নিবেন তার জন্য অবশ্যই তাদেরকে দায় নিতে হবে। হরতাল অবরোধ এগুলো তো হচ্ছেই না, প্রথম কথা। আর হোক বা না হোক, পরীক্ষা হবেই। উচ্চশিক্ষার দুয়ারে পা রাখতে যাওয়া শিক্ষার্থীদের কাছে প্রশ্ন ছিল, কেমন হলো বাংলা প্রথম পত্রের পরীক্ষাটি? অনেক ভালো হয়েছে এবং আশা করছি পরবর্তীতে পরীক্ষা যদি সময় মতো নেওয়া হয় তাহলে খুবই ভালো হবে। আর শঙ্কায় আছি কখন যেন হরতাল হয়ে পরীক্ষা আটকা যায়। পরীক্ষাগুলো যাতে হরতালের কারণে পিছিয়ে না যায়, সময় মতো পরীক্ষাগুলো হয়, তাহলে আমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। আমরা চাই আগামী পরীক্ষাগুলো অনেক ভালো হোক আর এই রুটিন অনুযায়ী হোক। আবেদন করি আর অনুরোধ করি যে হরতাল যাতে না দেওয়া হোক। কোশ্চেন যদি আরেকটু ইজি হইতো তাহলে আমাদের জন্য ভালো মার্ক তোলাটা অনেক সহজ হয়ে যেত। সারা দেশের প্রায় 11 লাখ পরীক্ষার্থীকে নিয়ে দুশ্চিন্তায় থাকা সকল অভিভাবকই চান প্রশ্ন ফাঁস বা অপরাজনীতির ছোবলে যেন নষ্ট না হয় পড়াশোনার আগ্রহ, আর যেন ফলাফল হয় কাঙ্ক্ষিত। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশের সঙ্গে মিল রেখে বুধবার সৌদি আরবেও শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদ শাখা কেন্দ্রে 49 জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এর মধ্যে 36 জন ছাত্র ও 23 জন ছাত্রী। 49 জন শিক্ষার্থীর মধ্যে থেকে বিজ্ঞান বিভাগ থেকে 32 জন এবং কমার্স থেকে 17 জন অংশগ্রহণ করছেন বলে জানিয়েছেন স্কুলের অধ্যক্ষ বদরুল আলম। এদিকে পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোশাররফ হোসেন। কেন্দ্র পরিদর্শন করে তিনি জানান, পরীক্ষার্থীরা সুন্দর পরিবেশে পরীক্ষা দিচ্ছেন। তবে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন অভিভাবকরা। বাংলাদেশের চলমান সহিংসতার প্রভাব প্রবাসেও পৌঁছেছে বলে অভিযোগ করে তারা পরীক্ষা চলাকালে হরতাল অবরোধ না দেওয়ার আহ্বান জানান। প্রবাসের সময় আরো থাকছে। স্বামী ছাড়া আমার পৃথিবীতে কেউ ছিল না, এখন দেখার মতো আর কোনো লোক থাকলো না আমার। 11 দিন যন্ত্রণায় ভুগে মারা গেলেন মাগুরায় পেট্রোল বোমায় দগ্ধ ট্রাক চালক ইমরান। সহিংসতা বন্ধের আকুল আবেদন স্বজনদের। এবং ব্লগার ওয়াশিকুর হত্যায় আটক 2 মাদ্রাসা ছাত্র, জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য, ব্রিফিংয়ে ডিএমপি। আইসিসির অসাংবিধানিক আচরণের জন্য সংস্থাটির সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আহম মোস্তফা কামাল। সেই সঙ্গে কামাল বলেন, বিশ্বকাপে আইসিসি বাংলাদেশের অধিকার কেড়ে নিয়েছে। তিনি আরো বলেন, ভারত বাংলাদেশ ম্যাচে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হয়নি, তাই বাংলাদেশকে এভাবে হারতে হয়েছে। পাশাপাশি তিনি বর্তমান চেয়ারম্যান আইপিএল ফিক্সিংয়ে জড়িত এনসি নির্বাসনের কড়া সমালোচনাও করেন।
ধরে নেন যে আমি প্রত্যেক আমার রেডি, এটা এখনই চলে যাবে। এখন থেকে আমি যে বক্তব্য দেব সেই বক্তব্য হবে সাবেক সভাপতি হিসেবে আইসিসি। মোস্তফা কামালের পদত্যাগের ঘোষণাটা বিনা মেঘে বজ্রপাতের মতো নয়, কারণ ক্রিকেট আকাশে অনেক আগেই মেঘের জমাট বেঁধেছিল। যখন ভদ্রলোকের ক্রিকেটে অন্যায়, অবিচার, অসৎ ব্যক্তিদের ইশারায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের স্বপ্নের ডাকাতি হয়, এরপর বিদ্রোহী হয়ে ওঠেন আইসিসির সভাপতি, কারণ সেটা যে তার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল। তাই তিনি বজ্রকণ্ঠে প্রতিবাদ করেছেন বিশ্বকাপে বাংলাদেশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে। মেলবোর্নের মাঠে প্রথম খেলা হলো স্পাইডার ক্যামেরা বাদ দিয়ে। যেভাবে অন্যান্য খেলার টেকনোলজি ব্যবহার করা হয় সেদিন টেকনোলজি ব্যবহার করা হলো না। সেখানে জায়ান্ট স্ক্রিনে লেখা আছে জিতেগা রে ভাই জিতেগা, ইন্ডিয়া জিতেগা। আমাদের হক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে জোর করে, গায়ের জোরে। পর্দার আড়ালে কলকাঠি নাড়ানো শ্রীনিবাসন টাইগারদের স্বপ্ন জয়ের ম্যাচ চুরি করেই ক্ষান্ত হননি। প্রচারণার লোভে কৌশলে মোস্তফা কামালকে আইসিসির কাছে ক্ষমা চাইতে বলেছিলেন, কিন্তু দেশের সম্মানের স্বার্থে উল্টো প্রতিবাদ করেছেন কামাল। অ্যাপোলজি সাবমিট না করেন তাহলে স্টেটমেন্ট যেটা দিয়েছেন সেটা উইথড্র করে নেন। আমি বললাম যে সেই স্টেটমেন্ট আমি উইথড্র করবো না। সেই স্টেটমেন্ট হচ্ছে 16 কোটি মানুষের মনের কথা। তাদের বিরুদ্ধে যে আচরণ করা হয়েছে সেই আচরণ এবং কিভাবে আচরণ করা হয়েছে তাদের বিরুদ্ধে সেগুলোর সবকিছু সেখানে বর্ণনা আছে। সুতরাং 16 কোটি মানুষ এরা অবহিত আমি কি স্টেটমেন্ট করেছি। শ্রীনিবাসনের অপকর্ম সরজমিনে প্রত্যক্ষ করেছেন মোস্তফা কামাল। দেশে ফিরে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর পর লিখিত এক বক্তব্যে দেশের সীমানা ছাড়িয়ে শীর্ষ সংগঠক হয়ে ওঠার পিছনে সবার প্রতি কৃতজ্ঞতা তার। My respected 160 million Bangladeshis and my respected all the global cricket players, cricket organizers and cricket patrons. মোস্তফা কামালের বিশ্বাস তার এমন আপসহীন প্রতিবাদে কিছুটা হলেও বিশ্ব ক্রিকেটে থাকা কালো ছায়া সাবধানী হয়ে উঠবে। আমরা নিজের মতো করে কিছু করতে পারি। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। ইয়েমেনে আটকে পড়া প্রায় 3000 বাংলাদেশিকে উদ্ধারে সৌদি আরব এবং ভারত সরকারের সহযোগিতা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এখন পর্যন্ত এই ব্যাপারে কার্যকর কোনো অগ্রগতি নেই বলে বুধবার জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। এদিকে আটকে পড়াদের পক্ষ থেকে জানানো হয়েছে মৃত্যুর ঝুঁকি নিয়ে সেখানে উদ্ধারের অপেক্ষায় দিন পার করছেন তারা। এহসান জুয়েলের রিপোর্ট। বছরের শুরুর দিকে শিয়া হাউতি বিদ্রোহীদের সঙ্গে সরকারের সংঘাতে অশান্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন। এই অবস্থায় তাদের দমনে 26শে মার্চ থেকে সেখানে বিমান হামলা শুরু করে সৌদি সরকারের নেতৃত্বাধীন সম্মিলিত জোট। বাংলাদেশ সরকারের তথ্য মতে ইয়েমেনে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত এবং ব্যক্তিগতভাবে বাংলাদেশি আছেন 1500 থেকে 3000। হাউতি বিদ্রোহীদের হামলা কিংবা সৌদি জোটের বিমান হামলার কারণে সেখানে চরম নিরাপত্তাহীনতায় থাকা বাংলাদেশিরা বারবার উদ্ধারের আহ্বান জানাচ্ছেন। সকল বাংলাদেশের পক্ষ থেকে আমার একটা আর্জি যেন বাংলাদেশ সরকার খুব দ্রুত ব্যবস্থা নেয়। আমরা অনেকবার ইন্ডিয়ান এম্বাসি, পাকিস্তান এম্বাসিকে রিকোয়েস্ট করেছি, বাট ওদের যেহেতু অনেক মানুষ তো বলেছে কি আমাদেরকে নিতে পারবেন না, তো ওই সময় একটু খারাপই লাগে। এই অবস্থায় ইয়েমেন থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে চীন ও ভারত। দেশটির সঙ্গে বর্তমানে অন্যান্য দেশের বিমান যোগাযোগ বন্ধ, আবার সড়ক পথেও যোগাযোগ করা যাচ্ছে না। একমাত্র উপায় জাহাজে করে লোক সরিয়ে নেয়া। তবে বাংলাদেশের কোনো দূতাবাস বা মিশন ইয়েমেনে না থাকায় অসহায় পররাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা চেয়েছে বন্ধুপ্রতিম ভারত ও সৌদি আরবের। আমরা যোগাযোগ স্থাপনও করেছি কিছু বাংলাদেশের সাথে। সবাই যে এই মুহূর্তে চলে আসতে চাচ্ছেন তা না, বাট তারা জানতে চান যে আনার জন্য কি করা হচ্ছে। তো আনার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। IOM কে আমরা অফিসিয়ালি জেনেছি, আমরা প্রস্তুত আছি ইন টার্মস অফ একটা ইন্টার মিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন আমরা করেছি। আমরা চেষ্টা করেছি যে আমাদের কিছু অফিসিয়াল অন্য জায়গা থেকে ওখানে পৌঁছানোর, কিন্তু এখন কোনো কমার্শিয়াল ফ্লাইট রান করে না। ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি হেল্পলাইন খোলার ঘোষণাও দেওয়া হয়। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক সহিংসতার বলি হয়ে নিরীহ মানুষের মৃত্যুর মিছিল যেন থামছেই না। যোগ হয়েছে আরও একটি নাম। দগ্ধ হয়ে 11 দিন যন্ত্রণায় ভুগে বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেলেন মাগুরা ট্রাক চালক ইমরান। 2 বছরের শিশুকে নিয়ে তার স্ত্রী লাভলি এখন দিশেহারা।
কিছুদিন আগেই পেট্রোল বোমায় দগ্ধ হয়ে মারা যাওয়া একমাত্র ভাই আর স্বামীকে হারিয়ে লাভলি বেগম আজ হতাশার সাগরে। আর্তনাদ ভরা কণ্ঠে বারবার তাই আকুতি, এই মৃত্যুর মিছিল কবে থামবে? আমার ভাইটা কয়দিন আগে মারা গেছে, আমার 6টা বন্ধুর একটা ভাই ছিল, আর স্বামী ছাড়া আমার পৃথিবীতে কেউ ছিল না। এখন দেখার মতো আর কোনো লোক থাকলো না আমার। প্রধানমন্ত্রী যেন তাকে শাস্তি দেয়, যারা আমার বাচ্চারে এতিম করেছে, আমার বিধবা করেছে। আমার ভাই পেট্রোল বোমায় মরে গেছে, বোনের জামাই পেট্রোল বোমায় মরে গেছে, দুটো সংসার ধ্বংস করে দিচ্ছে। তারা আরো কি চায়, আর কি করতে পারে? এদিকে চিকিৎসকরা জানালেন, শ্বাসনালী সহ ইমরানের শরীরের 50% পুড়ে যাওয়ায় প্রথম থেকেই তিনি আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। বেশিরভাগ পেশেন্ট মারা যাচ্ছে, কারণ সবাই আসলে পার্সেন্টেজ বার্ন ছিল অনেক বেশি, 50% বার্ন ছিল এবং সাথে ইনহেলেশন বার্ন ছিল। এই জন্য আসলে মারা গেছে। এই বার্ন পেশেন্টগুলো আসলে আমাদের বডির সমস্ত সিস্টেমগুলিকে একদম ডিজাস্টার করে ফেলে, ফলে সবকিছু সবসময় রিগেইন করে না ঠিক মতো। দুর্বৃত্তদের দেয়া এই আগুনে শুধু দুটি মানুষই পুড়ে মারা যাননি, সেই সাথে দুটি পরিবার নিঃস্ব হয়ে গেছেন বলে মনে করেন ভুক্তভোগীরা। সময় সংবাদ, ঢাকা। ব্লগার ওয়াশিকুর রহমান হত্যার পর হাতে নাতে ধরা পড়া 2 মাদ্রাসা ছাত্র জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। হামলার আগে মহড়ার অংশ হিসেবে তারা 5 দিন চাপাতি নিয়ে রাজধানীতে ঘুরে বেরিয়েছে। বুধবার দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম। তিনি আরও জানান, হত্যা মিশনে অংশ নেওয়ারা বাংলা টিমের স্লিপিং সেলের সদস্য। তাদের বক্তব্য হলো যে তাদের উপর অ্যাসাইনমেন্ট ছিল ওয়াশিকুর রহমান বাবুকে হত্যা, এবং সেটা সম্পর্কেই তারা জানে ওয়াশিকুর রহমান বাবুই ছিল তাদের একমাত্র অ্যাসাইনমেন্ট বলে তারা স্বীকার করছে। তথাপি আমরা আরো জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবো এর বাইরে আরো কেউ আছে কিনা, বা এটা সফল হলে অন্য কোনো অ্যাসাইনমেন্ট তাদের দেওয়া ছিল কিনা। এখন পর্যন্ত মনে হয়েছে যে এরা আনসারুল্লাহ বাংলা টিমেরই মানে ওই টিমেরই কোনো একটা স্লিপার সেলের সদস্য। প্রায় 4 মাস বন্ধ থাকার পর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী শুক্রবার সকাল 9:30টায় 10টি শর্ত সাপেক্ষে সব আবাসিক হল খুলে দেওয়া হবে। 4 এপ্রিল থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা নেওয়া হবে। বাস চাপায় ছাত্র নিহতের ঘটনায় গত বছরের 1 ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। 3 এপ্রিল আমরা হলগুলো খুলে দেওয়ার ব্যবস্থা নিয়েছি সকাল 9:30 থেকে। অন্যদিকে তারপর দিন 4 তারিখ অর্থাৎ শনিবার সেটি আমরা বিশ্ববিদ্যালয়ে খুলে দিচ্ছি ক্লাস এবং পরীক্ষার জন্য। এবার প্রবাসের খবর। রাজনীতি না করে ছিটমহল সমস্যা দ্রুত সমাধানে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সে দেশের শীর্ষস্থানীয় বামপন্থী নেতা বিমান বসু। এক্ষেত্রে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে ইতিবাচক ভূমিকা রাখারও পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে ছিটমহল পরিদর্শন করেও সেখানকার মানুষের সঙ্গে কথা না বলে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর চলে যাওয়াকে অমানবিক বলে মন্তব্য করেছেন ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতারা। মঙ্গলবারের পর বুধবারও উত্তর ও দক্ষিণ 24 পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শন করেন রাজনাথ সিং। তবে ছিটমহল সমস্যা সমাধানে ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। পুকুরি ছিপ থেকে 50 মিটারের মধ্যে রাজনাথ সিং আসলেন, আর সেখানে বালাপুকুরি ছিটের একজন মানুষও তার সঙ্গে, এবং তার জাস্ট 7 মিটারের মধ্যে থাকার পরেও তার কারণে তারা দেখা করতে পারলেন না। আমাদের ভারতের স্বার্থে, পশ্চিমবাংলার মানুষের স্বার্থে ছিটমহল সমস্যার সমাধান হওয়া উচিত। বাংলাদেশের সাথে ছিটমহল বিনিময় নিয়ে যে চুক্তির একটা পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশের ওপর ভিত্তি করে সরজমিনে পরিস্থিতি দেখার জন্য, মানুষের সাথে কথা বলবার জন্য রাজনাথজির পুরো সীমান্ত এলাকায় সফর ছিল। বাংলাদেশে প্রগতিশীল শক্তির উপর আক্রমণের ঘটনা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের বামফ্রন্ট ও বিজেপির শীর্ষ নেতারা। সেই সঙ্গে রাজীব অভিজিত ওয়াশিকুর রহমান হত্যার তীব্র নিন্দার পাশাপাশি অপরাধীদের কঠোর শাস্তিরও দাবি জানান তারা।
এ ধরনের মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি রাহুল সিনহা। সেই সঙ্গে এই লড়াইয়ে বিজেপিও বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি। অন্যদিকে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ এতদিন সঠিক গতিতে চললেও মৌলবাদী শক্তি দেশের শান্তি নষ্ট করার চেষ্টা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এক নতুন দিগদর্শন দেখিয়েছিলেন। সেই বাংলাদেশে আবার নতুন করে এখন মৌলবাদী শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। এই মৌলবাদী শক্তির সঙ্গে অদ্ভুতভাবে আমাদের দেশে মৌলবাদী শক্তির যেন একটা সম্পর্ক খুঁজে পাই। যারাই ইউনিটির জন্য কথা বলছে, সম্প্রীতির জন্য কথা বলছে, তাদেরই হত্যা করা হচ্ছে। আমরা আশা করি মৌলবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশ সরকার কড়া হস্তে লড়াই করুক, কড়া হাতে তা দমন করুক। আমরা বাংলাদেশ সরকারের পাশে আছি। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে বার্ষিক প্রতিবেদন 2014 জমা দিয়েছে আইন কমিশন। বুধবার বিকেলে বঙ্গভবনে আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন হস্তান্তর করেন। প্রতিবেদন হস্তান্তরের পর কমিশনের চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক ও কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় আইন কমিশনের সদস্য বিচারপতি এটিএম ফজলে কবির, ডক্টর শাহ আলম এবং রাষ্ট্রপতির কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একদিকে হরতাল অবরোধ ডেকে মানুষ পুড়িয়ে হত্যা, অন্যদিকে নির্বাচনে অংশ নেয়া, এমন দ্বৈতনীতি পরিহার করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসির। বুধবার বগুড়ার শিবগঞ্জে আমতলী মডেল স্কুলের যুগপূর্তি উৎসবে আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। যে কোনো নির্বাচনের সময় হলে আগের থেকে তারা বলা শুরু করে, কারচুপি হবে, ভোট রিগিং হবে, কারণ এই অভ্যাসটা তাদের ছিল সবসময়, তারা এই কাজে অভ্যস্ত। নির্বাচন শুরু হওয়ার আগে শুরু করে লেভেল প্লেইং ফিল্ড নাই, সম অধিকার সবারই আছে ইলেকশনের সময়, শুধু সন্ত্রাসীর ক্ষেত্রে থাকবে না, যারা সন্ত্রাসী তাদের ক্ষেত্রে থাকবে না, সাধারণ যারা প্রার্থী হবে, জনগণের যারা প্রার্থী হবে তাদের জন্য থাকবে এটা। এবার বিএনপির চরিত্রটা বদলাতে হবে। তারা একদিকে হরতাল ডাকে, মানুষ পুড়িয়ে মারে, আবার নির্বাচনের কথা বলে, ডবল স্ট্যান্ডার্ড ছাড়তে হবে তাদেরকে। নিখোঁজ হওয়া বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের সন্ধান দিতে আবারও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি সালাউদ্দিন আহমেদকে ফিরিয়ে দিতে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। আমি আজকে 22 দিন যাবৎ অবিরামভাবে একইভাবে সকলের কাছে আবেদন নিবেদন করে আসছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আবেদন জানিয়েছি, কারো কোনো সাড়া পাইনি। কি জবাব দেবো আমার বাচ্চাদের? কেন আমার স্বামীকে এভাবে অপহরণ করে নিয়ে যাবে? কেন অস্বীকার করবে? আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক। লক্ষ্মীপুরের কমলনগরে কালবৈশাখী ঝড়ে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং 1.5 শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। প্রশাসন ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুর 1:30 থেকে 3টা পর্যন্ত কমলনগর উপজেলার 10টি গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে মেঘনা তীরবর্তী চর ফলকন, চর কালকিনি, সাহেবের চর, চর লরেন্স ও চর মার্টিন ইউনিয়নের 1.5 শতাধিক ঘরবাড়ি ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়। উপড়ে পড়ে বেশ কিছু গাছপালা, পাশাপাশি নষ্ট হয় কয়েকশো একর জমির ফসল। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। পাঁচটি ইউনিয়নে বেসিক্যালি চর কালকিনি এবং সাহেবেরহাট ইউনিয়নের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। বছরের প্রথম কালবৈশাখী হওয়ার কারণে মানুষজন একটু হঠাৎ করে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং বেশ কিছু কাঁচা ঘরবাড়ি, প্রায় 150-200 কাঁচা ঘরবাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারো টিনের চাল উড়ে গিয়েছে বা কারো কাঁচা ভিটি পড়ে গিয়েছে। এদিকে বুধবার সকালে বজ্রপাতে রামগতি উপজেলার বাংলাবাজার এলাকায় এক জেলে মারা গেছেন, আহত হয়েছেন আরো 2 জন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি বিদেশে ফ্লাইট চালু হয়েছে। বুধবার দুবাই এয়ারলাইন্সের একটি বিমান ওসমানী বিমানবন্দরে নেমে আবার যাত্রী নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় দারুণ খুশি যাত্রীরা। বুধবার বিকেলে মুষলধারে বৃষ্টির সময় 130 জন যাত্রী নিয়ে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের বিমানটি ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। এরপর 160 জন যাত্রী নিয়ে বিমানটি আবার দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়।
1998 সালে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হলেও 17 বছরেও বিদেশে সরাসরি ফ্লাইট চালু করা যায়নি। বিমানবন্দরে পদ্মা অয়েলের ডিপো চালু হওয়ার পর অবশেষে সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালু সম্ভব হয়েছে। ফ্লাইটে যে প্রথম প্যাসেঞ্জার আমরা প্রথমে যেতে পেরে মনে করুন আনন্দিত, অনেক খুশি। খুব তাড়াতাড়ি চলে আসছি, সুবিধা অনেক ভালো। এখান থেকে ঢাকা পর্যন্ত যেতে হতো, যা আমরা ডাইরেক্ট ফ্লাইট পেতাম না। এখন এই সুবিধা পেয়েছি আমরা, সিলেটের জন্য খুব একটা ভালো সুবিধা হয়েছে। আপাতত তারা সপ্তাহে 5টা ফ্লাইটের শিডিউল দিয়েছেন, দেখা যাক কিভাবে অপারেট হয়। প্রবাসী অধ্যুষিত অঞ্চল, পাশাপাশি বেশ উর্বর পর্যটন শিল্পের জন্য সেই ক্ষেত্রে আশাবাদী তো হওয়াই যায়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আন্দোলনের নামে সহিংস রাজনৈতিক কর্মকাণ্ড করে কেউই রেহাই পাবে না। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে হরতাল, অবরোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ পরিহার করে জনগণের কাতারে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গত 30 মার্চ মাদ্রিদে স্পেন আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা ও স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় জনগণকে জ্বালিয়ে পুড়িয়ে ক্ষমতায় যাওয়ার বদলে বিএনপি নেত্রীকে শান্তি ও উন্নয়নের পথে আসার আহ্বান জানান তিনি। মাদ্রিদের একটি হোটেলে শেখ আব্দুর রহমান ও দবি তালুকদারের পরিচালনায় স্পেন আওয়ামী লীগের সভাপতি শাকিল খান পান্নার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আক্তার হোসেন আতা, জাকির হোসেন, আব্দুল কাইয়ুম সেলিম, ফয়জুর রহমান, আব্দুল গফুর ফরিদ, খসরু চৌধুরী, আমানুল্লাহ বাদল, একেএম জহিরুল ইসলাম, মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, জুয়েল খান, সেলিম রেজা, আইয়ুব আলী সোহাগ, মাসুম, জসিম, রুবেল ও তাপস সহ আরো অনেকে। যশোরের বেনাপোলে এক যুবক খুন হয়েছেন। বুধবার দুপুরে পুটখালী ইউনিয়নের শিবনাথপুর বারোপোতা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, নিহত জামালের সঙ্গে তার চাচা রমজানের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় জামালের চাচি মনোয়ারা বেগম বটি দিয়ে জামালকে আঘাত করলে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এই ঘটনায় মনোয়ারা বেগমকে নিহতের স্বজনরা পুলিশের কাছে সোপর্দ করেছে। দেশের বাইরের খবর। সিরিয়ার রাজধানী দামেস্কের একটি ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে হামলার পর এর বেশিরভাগ এলাকা দখল করে নিয়েছে ইসলামিক স্টেট আইএস। এ সময় ক্যাম্পে বসবাসরত আসাদ বিরোধী একদল ফিলিস্তিনি যোদ্ধা আইএসের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ইয়ারমুক নামে ওই ক্যাম্পের বেশিরভাগ এলাকা দখলের বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা। তবে এখন পর্যন্ত হতাহতের খবর সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি। ক্যাম্পটিতে প্রায় 18,000 ফিলিস্তিনি শরণার্থী রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। 2012 সালে দেশটির সরকার বিরোধী বিদ্রোহী সেনাদের সঙ্গে সংঘর্ষের পর ইয়ারমুক শরণার্থী ক্যাম্পটি দখলমুক্ত করে সরকারি বাহিনী। Aid is the only achievement some estimates put in. খেলার খবরে আবারও মুস্তাফা কামালের পদত্যাগ প্রসঙ্গ। আহম মুস্তাফা কামাল যে কাজটি করেছেন তা সঠিক, কেননা ক্রিকেটে বড় দেশগুলোর কাছে বারবার অসহায় থেকেছে ছোট দেশগুলো। আর এখন শুধু মুস্তাফা কামাল নয়, বিসিবিরও এ নিয়ে প্রতিবাদ করা উচিত বলে মনে করেন দেশের ক্রিকেট সমর্থকরা। যদি প্রতিবাদ না করি তাহলে দেখা যাবে যে আমরা মুখ বুঝে সহ্য করে নিচ্ছি এই টাইপের হবে, এবং ওখানে যে অবিচারটা হয়েছে এই জন্য আমি মনে করি ঠিক আছে। পদত্যাগই সমাধান না, এটার প্রপার সমাধান করে ওনার পদত্যাগের স্টেপ নেওয়া উচিত ছিল। এটা প্রতিবাদ জানানোর একটা ভাষা। আইনি লড়াইয়ে যাওয়া উচিত ছিল, কারণ এভাবে দেখা যায় যে সরাসরি একদম হার মেনে নেওয়াটাই বোঝাচ্ছে। পদত্যাগ করার কারণে হয়তো আমরা একটা অলরেডি আইসিসি থেকে একটা প্রেসার ক্রিয়েট করতে পারবো যে আইসিসি সভাপতি থাকাকালীন সে আইসিসির বিরুদ্ধে অনেক কিছু হয়তো বা বলতে পারবে না, কিংবা তাদের যে দুর্বলতাগুলো সেগুলো ধরতে হয়তো বা পারবে না, কিন্তু এখন হয়তো বা সেই জিনিসটা সে তুলে ধরতে পারবে। উনি ক্রিকেটের বিরুদ্ধে না, উনি বাংলাদেশের পক্ষ হয়। বাংলাদেশের যে দুর্নীতিটা হয়েছে, বাংলাদেশের ক্রিকেট টিম ছোট টিম হিসাবে যে অবহেলিতটা হয়েছে সেটার প্রতিবাদ করছে, এবং আমি এটা সাধুবাদ জানাই। আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, এবং ক্রিকেট বলতে এখন আইসিসি ইন্ডিয়ানরা যা করতেছে টোটালি অ্যাবনর্মাল স্যার, এটা কিছু না। এখন এরকম অ্যাবনর্মাল একটা এভিশনের বিরুদ্ধে তিনি যেটা করছেন এটা অবশ্যই ভালো। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সাইদ খোকন, মির্জা আব্বাস, আনিসুল হক, নাসির মঞ্জুরের মনোনয়ন বৈধ ঘোষণা। বাদ পড়লেন মিন্টু আর পিন্টু।
বিএনপির সেনা মোতায়েনের দাবি বিবেচনার আশ্বাস সিইসির। রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে বাংলাদেশ ফ্লাইং একাডেমির প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নারী পাইলট নিহত, প্রশিক্ষক গুরুতর আহত। বিশ্বব্যাপী চলা জঙ্গিবাদ অনুসরণ করে চলেছেন বেগম জিয়া। বিএনপি জামায়াতের সহিংসতায় 85 দিনে 130 জন নিহত, সংসদে প্রধানমন্ত্রী। অবরোধের মাঝেই কড়া নিরাপত্তায় শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। কোনো কর্মসূচি পরীক্ষা কার্যক্রমে বাধা হবে না, শিক্ষামন্ত্রী। এবং আইসিসি সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন আহম মোস্তফা কামাল, বললেন বিশ্বকাপে বাংলাদেশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ টিভি। যে কোনো রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16240 নম্বরে। এতে মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন। স্টার লিখে পাঠিয়ে দিন 16240 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।